হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে দার্জিলিংয়ে। দিস প্লেস নিডস নো ইন্ট্রোডাকশন। আমার আপনার সবার প্রিয় সেই শৈল শহর দার্জিলিং। আর এবার আমি যে হোটেলটিতে উঠেছি সেটা দেখিয়ে আজকের এই ব্লগটা শুরু করি। আর এবার আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে গ্লেনারিস। আপনি ঠিক রাস্তার উল্টো দিকে তাকাবেন, এই কেএফসি, আর কেএফসির ওপরেই হচ্ছে এই হোটেল অলিভ যেখানে আমরা আছি। এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু হোটেলে কানেক্ট হয়ে যায়। বুঝতে পারছেন লোকেশনটা? এই পাশে দাস স্টুডিও, গ্লেনারিস, দুপা হাঁটলেই হচ্ছে সামনে ক্যাভেন্টাস, আর তাকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে এই নতুন হোটেলটি অলিভ বাই তেজ হোটেলস অ্যান্ড রিসর্টস। আজকের এই ভ্রমণ কাহিনী কিন্তু শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আমরা এবার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি গেছিলাম 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। চলুন সেই অভিজ্ঞতা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। শিয়ালদা স্টেশনকে যত দেখছি অবাক হচ্ছি। এই যে নতুন এখানে যে ওয়েটিং রুমের ব্যবস্থাপনা, তাকে ঘিরে কি কি ব্র্যান্ড খুলেছে দেখুন একবার। এদিকে শ্রীহরি, এদিকে সিরাজের বিরিয়ানির দোকান, তার পাশে কেএফসি। এই ওপরটাই হচ্ছে ওয়েটিং রুম। এখানে পেয়েবেল আর কি, ফ্রি অফ কস্ট নয়। আপনার টিকিটের পিএনআর দেখালে ওপরে ঘন্টার বেসিসে চার্জ দিয়ে বসতে পারেন। আচ্ছা, এবার এদিকে ঘোরাই। এদিকে চন্দ্রানী পালস, মহেন্দ্র দত্ত সন্স, অন, সেনকো। ভাবুন। প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। 7:40 আমাদের গাড়ি, তবে অ্যানাউন্স করলো যে দিয়ে দিয়েছে অলরেডি প্ল্যাটফর্মে। আজকে আমাদের এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা যাব 13147, তার এলএইচবি কোচ, আপগ্রেডেড কোচ আমরা পাবো। 5ই মে থেকে কিন্তু আইসিএফ কোচ চেঞ্জ হয়ে এই রুটেও এলএইচবি চলছে, তো আমরা সেই ভালো কোচ পাবো। আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে প্রথমেই কিন্তু H1 কোচটা পড়েছে। আর দেখুন, এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা চলে শিয়ালদা থেকে বামনহাট অবধি। তার এই এলএইচবি কোচ কিন্তু আমি প্রথম পাচ্ছি। আমি এর আগে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়িও নি কখনো। আর 5ই মে থেকে কিন্তু এই এলএইচবি কোচ এই রুটে দিয়েছেন এনারা। ফার্স্ট ক্লাসের কোচ, চলুন দেখাই আমরা কি পেলাম। একদম ঝকঝকে পরিষ্কার, কুপ আর কেবিনের মিক্স আছে। খালি থাকতে থাকতে দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে কেবিন। আমাদের একটা কুপ আর কেবিনে একটা সিট পড়েছে। কেবিনগুলো লাইক ইউজুয়াল 4টে সিট, এদিকে পা দিয়ে ওঠবার মতো জায়গা। আর যেরকম দেখতে পাচ্ছেন, কাঁচ বলুন, লিনেন্স বলুন, লেদারগুলো বলুন, সব কিছু ফ্রেশ, একদম ঝকঝকে একদম। আর এই প্রত্যেকটা কেবিনে মাঝখানে একটা ছোট টেবিল, জল রাখবার মতো জায়গা, রিডিং লাইটস, চার্জিং পয়েন্ট, একটা, দুটো, তিনটে, চারটে। আর এখানে লাইট আছে। এদিকে প্রথম কথা হচ্ছে একটা ওপরে জিনিস রাখবার মতো জায়গা, আর এদিকে পর্দা দেওয়া। আপনারা ধরুন পরিবারের 4 জন একসঙ্গে ট্রাভেল করছেন, সেক্ষেত্রে বেস্ট। আপনারা দরজা টানলেন, পর্দা দিলেন, অলমোস্ট লাইক এ হোটেল রুম। কেউ ইন্টারফিয়ার করবে না, কেউ আসবে না, কেউ দেখারও নেই। ছোট্ট এই 10 ঘন্টা 40 মিনিটের জার্নি, মনে হবে একদম বাড়িতেই আছেন বোধহয়। আর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবার জন্য কিন্তু নিচে একটা করে ডাস্টবিনও দেওয়া হয়েছে। আই জাস্ট হোপ যে কোচটা যেন এরকমই থাকে, খুব বেশি নোংরা না হয়ে যায়, কারণ ভবিষ্যতের দিনে এই রেকটাই কিন্তু এখন চলবে এই রুটে। আর এই এলএইচবি রেক সব দিক থেকে মডার্নাইজড। তখন যেরকম কেবিন আছে, চলুন আমরা যে কূপ পেয়েছি সেটা একবার আপনাদের দেখাই। আমরা যে কূপ পেয়েছি, কূপগুলো অনেকটা এরকম হবে, যেখানে মাত্র 2টো সিট, অ্যান্ড ইটস এগেন লাইক ইউর প্রাইভেট স্পেস। এখানেও অ্যারেঞ্জমেন্টটা একই। এখানে একটা বড় আয়না আছে এদিকে, আর এদিকে 2টো করে সিট। বাকি ইটস অল দ্য সেম। আমার যে সিট পার্টিকুলারলি কেবিন বলছিলাম, আমাদের এই কেবিনে 23 নাম্বার সিটটা আমার, তার মানে এই নিচের সিটটা আমার। এখানে অন্য কোনো পরিবারের সঙ্গে আমাকে যেতে হবে। জানি না এখানে কেউ উঠবে কিনা, কে আসবে। আর মায়েদের পাশে পড়েছে কূপটা, যেরকম দেখলেন, খুব সুন্দর। সব থেকে যেটা আমার ভালো লাগছে, এখনো সবকিছু একদম ঝাঁ চকচকে পরিষ্কার আছে। এখানে দেখলাম টোটাল কেবিন আর কূপ মিলে 8টা আছে এই H1 যে কোচ। আর গোটা ট্রেনেও কিন্তু একটাই ফার্স্ট এসি কামরা আছে, 2 এসি আছে আর 3টে 3 এসি আছে।
এছাড়া এই 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে 7টা স্লিপার, 2টো জেনারেল সিটিং এর ব্যবস্থাপনা আছে। এই ট্রেনটিতে প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এর ফেসিলিটি আছে এবং ই ক্যাটারিং তো অবশ্যই আছে। এটা হচ্ছে আমাদের কূপ। আমাদের যখন টিকিট কনফার্মেশনের মেসেজ এলো তখন কিন্তু মেনশন ছিল যে কোনটা কেবিন কোনটা কূপে অ্যালট হয়েছে। আপনারা যখন ফার্স্ট এসির টিকিট কাটবেন আপনারা অপশন দিতে পারেন, বাট কোনো গ্যারান্টি নেই যে সেটাই হবে। কেবিন দিলে যে কেবিন পাবেন বা কূপ দিলে কূপ পাবেন, ইটস নট সো। এই হচ্ছে আমাদের ফার্স্ট এসির নতুন ঝকঝকে টয়লেট। সবকিছুই একদম নতুন, একদম বেসিনে জল আছে, সোপ ডিসপেন্সারের ব্যবস্থা আছে, একটা বড় আয়না। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটটা। ফার্স্ট এসিতে কিন্তু স্নান করবার জন্য একটা আলাদা সেকশন আছে, সেটা একটু পর দেখাচ্ছি। ডেডিকেটেড শাওয়ার রুম। এখানে ব্যবস্থাপনাটা একই, কিন্তু কোনো ওয়েস্টার্ন টয়লেট নেই, তার জায়গায় হ্যান্ড শাওয়ার আর উপরে একটা শাওয়ার আছে, গিজারেরও ব্যবস্থা আছে। বাহ, স্নান করে আরাম পাবেন। কে ট্রেনে স্নান করবে জানি না এইটুকু দূরত্বে, বাট করতে চাইলে ব্যবস্থা আছে। আমাদের এবারে ট্যুর প্ল্যানটার ব্যাপারে একটু বলে দিই। হ্যাঁ, প্রথমেই বলে রাখি যে তৃষা কিন্তু এবার আমাদের সঙ্গে নেই। আপনারা জানি অনেকেই হয়তো ভাবছেন যে কেন তৃষাকে দেখতে পাচ্ছে না। তৃষা নেই এই ট্রিপের সঙ্গে, আমার আছে হচ্ছে আমার মা বাবা। তবে আমরা এবার যে বেরিয়েছি, আমরা প্রাইমারিলি দার্জিলিং এবং কার্শিয়াংকে কভার করার চেষ্টা করব। দু জায়গাতেই দুটো ভালো হোটেলে থাকবো, তার আশপাশের সাইট সিইং সমস্ত তুলে ধরবো এবং শেষমেশ দেখা যাক যদি সময় হাতে থাকে কিছুটা, তাহলে যদি কালিম্পংয়ের দিকে একবার যাওয়া যায় বা ওখানে থাকা যায় সেটাও চেষ্টা করা যাবে। এক্ষুনি কিছু ডিসাইড করিনি, তবে প্রাইমারিলি দার্জিলিং এবং কার্শিয়াং ভিত্তিক কিন্তু আমাদের এবারের ট্যুরের প্ল্যানটা। আর যেরকম বললাম, এবার আমার সফর সঙ্গী হচ্ছে আমার ট্রেনে এখানে আছে। মারাই প্রাইমারিলি কূপটা পেয়েছে, মা আছে, বাবা আছে। বলে রাখি, মা তোমার সম্ভবত এটা প্রথম ফার্স্ট এসিতে যাত্রা। কিরকম অভিজ্ঞতা লাগছে, কিরকম ভালো এখন অবধি কি বুঝছো, কি আলাদা অনুভূতি হচ্ছে ফার্স্ট এসিতে যে আসছো? প্রথমে কূপ পেয়েছি বলে একটা রুম মনে হচ্ছে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা যেটা বোধহয় সব থেকে সুবিধা তোমার ক্ষেত্রে হচ্ছে ওপর নিচ করাটা, সিঁড়িটা যেহেতু খুব প্রপার আছে, নালে অন্য বার কোনো উপরে উঠি না, হ্যাঁ নিচের সিটটা প্রেফার করে। তবে এইখানে কিন্তু যদি আপনাদের সঙ্গে এরকম বয়স্ক কেউ থাকে, হাঁটুর সমস্যা থাকে, সেক্ষেত্রে ওই দেখুন এই সিঁড়িটার জন্য কিন্তু ওপর নিচ করাটা খুব ইজি, কোনো প্রবলেম হবে না। আর অনেকটা চওড়া, মানে যে এখানে পা দিয়ে দিয়ে উঠতে হবে উপরের সিটটায়, দেখুন খুব ভালোভাবে এখানের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা। এটা একটা বিশাল বিশাল পজিটিভ কিন্তু, মানে ফার্স্ট এসির কোচের জন্য। এই 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোন শ্রেণীতে কত ভাড়া, চলুন চট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ট্রেনটিতে যে স্লিপার কোচ আছে সেখানে শিয়ালদা থেকে এনজেপি অবধি ভাড়া হচ্ছে 330 টাকা। থার্ড এসিতে অ্যাপ্রক্সিমেটলি ট্যাক্সেস দিয়ে 900 টাকা। 2 এসিতে ভাড়াটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1250 থেকে 1200 টাকার মধ্যে। এবং আমরা এই যে ফার্স্ট এসিতে যাচ্ছে, আমাদের ট্যাক্সেস দিয়ে ওই 2200 থেকে 2250 টাকা মতো খরচ হবে। 40-এ আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা। এরপরে প্রথম দাঁড়াবে হচ্ছে বিধাননগরে, একদম 10 মিনিটের মধ্যেই বিধাননগরে ফার্স্ট স্টপে। তারপর দাঁড়াবে দক্ষিণেশ্বর এবং তারপর সরাসরি বর্ধমান। এই ট্রেনটার একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রচুর স্টপেজেস আছে। মানে এই যে এইটুকু ডিস্টেন্স আমরা যাব, তাতে প্রায় 18টা স্টপেজ, মানে আমাদের শিয়ালদার থেকে এনজেপির মাঝে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ট্রেনটা কিন্তু এনজেপি অবধি যায় না, এনজেপির পরেও আরও স্টপেজেস আছে। একদম বামনহাট অবধি কিন্তু এর শেষ স্টপেজ। কুচবিহার নিউ কুচবিহার হয়ে বামনহাট অবধি যায়। তো টোটালে আমাদের যে যাত্রা, যে টাইমটুকু নেবে এনজেপি অবধি, যদি কোনো লেট না করে, তাহলে আমাদের সময় পড়বে 10 ঘন্টা 40 মিনিট। এখানে আপনারা যারা বাড়ি থেকে খাবার আনছেনও না, এখানে কিছু লোকাল ভেন্ডাররা কিন্তু খাবার নিয়ে বারবার উঠছে। আন্ডা থালি, ভেজ থালি পেয়ে যাবেন কম বেশি। আর এখানে যারা হাউসকিপিং স্টাফ, তারা বলছিল যদি জলের বোতল লাগে বা টুকটাক স্ন্যাক্স লাগে, ওনাদের বললে ওনারা সেটা ব্যবস্থা করে দিতে পারবে। আমরা যদিও সাথে কিছু নিয়ে এসেছি খাবার দাবার, আমাদের হয়তো লাগছে না, বাট খাবারের নিয়ে কিন্তু চিন্তা নেই। আমি দেখছি এখানে ভেন্ডার উঠছে, মানে বর্ধমান ক্রস করার পরেই রাতের খাবার অল্প আধটু হলেও কিছু পেয়ে যাবেন। আমাদের ট্রেন এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতনে। 10টা 13-তে ইন করার কথা ছিল, 12 মিনিট মতো লেটে চলছে। বাট ওভারঅল ট্রেনটা কিন্তু খুব খুব ভালো সার্ভিস পেয়েছি এখনো। স্টাফের বিহেভিয়ার থেকে কোচের কন্ডিশন,
অন টাইম পারফরমেন্স। আমার মনে হয় না কালকে আমরা লেটে পৌঁছবো বলে, ইফ নাথিং গোজ রং, কারণ বাইরে ঝড় বৃষ্টির একটা পরিবেশ আছে। সেরকম কিছু না হলে আই হোপ আমরা মানে 6:20 কি তার আগেই হয়তো পৌঁছে যাব। ট্রেন ছেড়ে দিল বোলপুর, এবার শোয়ার পালা। তবে একটা জিনিস দেখাই যেটা সত্যিই খুব ভালো, সেটা হচ্ছে সিটের চওড়াটা দেখুন। মানে একটা সিঙ্গেল বেড যেরকম ঠিক চওড়া হয় ঠিক ততটাই। এই যে অংশটা, এটা এতক্ষণ তোলা ছিল, এটা ব্যাক সাপোর্ট হিসেবে কাজ করছিল, এটাকে নামিয়ে নেওয়ার পরে বিশাল জায়গা হয়ে গেছে। একজন বড় মানুষ আরামসে হাত পা খেলিয়ে শুতে পারে। আর যেহেতু এখানে রিডিং লাইট আছে, আপনি যদি অন্য সমস্ত কেবিনের কুপের লাইটগুলো নিভিয়েও দেন, আপনি যদি বই পড়েন বা রাত্রিরে জেগে থাকেন খানিক সময় অবধি, কোনো অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস যেটা দেখছি, যে এখানে আরেকটা কেস মতো আছে, এখানে সম্ভবত আপনার মোবাইলটাকে মানে রেখে আপনি শুতে পারেন, যদি পাশে না রাখতে চান আর কি। এরকম কেস কিন্তু ওপরে এবং নিচে দু জায়গাতেই চোখে পড়লো। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন রিয়েলাইজ করলাম যে সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার দরুন আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় 2 ঘন্টার ওপর লেটে চলছে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস যদি ঠিকঠাক সময় পৌঁছয়, তাহলে 6:20-র মধ্যে এনজেপি ঢোকার কথা। এই ট্রেনটা বেশিরভাগ মানুষ তারাই নিয়ে থাকেন যারা দূরের পাড়ি নেন, যেরকম ধরুন সান্দাকফু বা পেলিংয়ের দিকে যায়। তাদের ক্ষেত্রে লেট হয়ে গেলে কিন্তু ভীষণ সমস্যা। ঘড়িতে বাজে সকাল 9:05, আর 2.5 ঘন্টারও বেশি লেট করে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছলো এনজেপিতে। আর এই যে টাইম হয়ে গেল, এই দার্জিলিং মেল পদাতিক সব পরপর ঢুকবে। এখন এক্সেসিভ ক্রাউড হবে এনজেপি স্টেশনে। বেরিয়ে গেছি এনজেপি স্টেশন থেকে, আর আমি সচরাচর যার সঙ্গে ঘুরে থাকি সেই অ্যামস আমাদের পিক আপ করতে চলে এসছে। আমরা সরাসরি অ্যামসের সঙ্গে এখান থেকে দার্জিলিং বেরিয়ে যাচ্ছি। ওনার এরকম ছোট ওয়াগনার গাড়ি আছে। আমি যাওয়ার পথে আরো সব ডিটেলস দিচ্ছি, কত ভাড়া পড়বে বা এই রুটে এখন কত কি চার্জেস আছে। চলুন রওনা দেওয়া যাক। এই হচ্ছে অ্যামসের গাড়ি, আর অ্যামস দাদা বসে গেছেন। চলো, कैसे हो अमस आप? बढ़िया सर। चलिए। আমরা রওনা হয়ে গেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আর এখন আজকে যা সিচুয়েশন দেখছি, শিলিগুড়ি দেখুন পুরোপুরি মেঘাচ্ছন্ন, আংশিক কেন গোটাটাই মেঘলা আকাশ। তবে সকালে বৃষ্টি হয়ে যাওয়ার দরুন আমরা এনজেপি থেকেই কিন্তু দূরে অবস্থিত ওই উঁচু উঁচু সবুজ পাহাড়গুলো খানিক দেখতে পাচ্ছিলাম, যা এই যাত্রাটাকে আরো সুন্দর করে তুলছে। আর অ্যামস আমার সঙ্গে আছে, অ্যামসের সঙ্গে একটু পরে পরিচয় করাচ্ছি, ও এখন ড্রাইভ করছে, ওকে ডিস্টার্ব করবো না। আমরা এই যে এনজেপি থেকে স্টার্ট করলাম, মোটামুটি অ্যাভারেজ দার্জিলিং অব্দি কিলোমিটার ওই 70 কিলোমিটার মতো, কম বেশি। আর আমাদের ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 40 থেকে 2 ঘন্টা 45 মিনিট নেবে। আমরা একটা স্টপ নেব, হয়তো মার্গারেটস ডেকে দাঁড়াবো, তো আমাদের সময়টা 3 থেকে 3.5 ঘন্টা নিতে পারে। ধরুন আমরা রাফলি স্টার্ট করেছি অ্যারাউন্ড 9:15, তো আশা করি 1টার মধ্যে সব ব্রেক টেক দিয়ে বা ট্রাফিক থাকলেও পৌঁছে যাব আমাদের দার্জিলিংয়ের হোটেলে। আর এবার আমরা দার্জিলিংয়ে যেখানে উঠছি, সেটা আমার সারা দার্জিলিংয়ের সব থেকে প্রিয় জায়গা, সেটা হচ্ছে গ্লেনারিস এবং কেভেন্টার্সের পাশে। ঠিক কোথায় সেটা ধীরে ধীরে এই ব্লগেই দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আশপাশে যাওয়ার পথে আমরা কি দেখছি চলুন আপনাদের একবার দেখাই। আপনারা যারা এখন এনজেপি থেকে দার্জিলিং যাচ্ছেন কিংবা শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিং যাচ্ছেন, তাদের রিসেন্ট রেটসগুলো বলে দিই। আপনারা সবাই জানেন উত্তরবঙ্গে আসার পিক সিজন হচ্ছে এই এপ্রিল মে মাস, এবং স্পেশালি মে মাস যখন গরমের ছুটি পড়ে, প্রচুর পর্যটক এই সময় দার্জিলিং বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যায়। আমার যেটুকু এবারের অভিজ্ঞতা হলো তাতে বুঝতে পারলাম, ছোট যে এরকম 4 সিটার গাড়ি, তাতে গাড়ি ভাড়া পড়ে যেতে পারে আপনাদের 3 থেকে 3,500 টাকা। এবার যদি আপনারা সাইট সিইং করতে করতে ওঠেন, তাহলে খানিক বাড়তি টাকাও পড়তে পারে, সেক্ষেত্রে অ্যামাউন্টটা 4 থেকে 4,500 টাকায় গিয়ে দাঁড়াতে পারে। বড় গাড়ি, ইনোভা টাইপের গাড়ি কিন্তু 4,500 থেকে 5,000 টাকার নিচে এই সিজনে কিন্তু পাবেন না। অ্যামসের নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম, উনি একজন বিশ্বস্ত ড্রাইভার, ওনার নিজের ছোট গাড়ি আছে, ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের উত্তরবঙ্গের যদি কোনো এরকম গাড়ির প্রয়োজন হয়।
দার্জিলিং ওঠার পথে আমরা প্রায় কার্শিয়াং পৌঁছে গিয়েছি। আর এখন যেখানে আছি সেখানে হচ্ছে সেই আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট, এই বোর্ডটা। আর এখান থেকে এই ভিউটা, এই গোটা রুটের সব থেকে সুন্দর ভিউটা দেখুন। শুধু নিচে গোটা ফুট হিলসটা পরিষ্কার দেখা যাচ্ছে, ওদিকে শিলিগুড়ি শহর, নদী, চা বাগান, আর এই দিকে সবাই ছবি তুলছে। এই হচ্ছে সেই আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টের বোর্ড। টু গুড, অসাধারণ সুন্দর। জাস্ট আপনারা যারা দার্জিলিং উঠছেন এই রোহিণী শুকনার রাস্তা হয়ে, এইখানে দাঁড়াতে ভুলবেন না। আমি প্রমিস করতে পারি একটা ফোঁটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এই যে ভিউ আর গোটা রাস্তায় কোথাও নেই। দিস ইজ দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান গেট। এরপরে ছোট ছোট পাহাড়ি জনপদ শুরু হবে, আশপাশে দোকান পালা, নানা টয় ট্রেনের ট্র্যাক দেখবেন, বাট ন্যাচারাল বিউটি এখানে সব থেকে বেশি। আর আমার প্রত্যেকবার এখানে এসে সেলফি না তুলে আমি এগোই না। আমরা এখন যেখানে আছি আর খানিক দূর এগোলেই মার্গারেটস ডেক পাবো, আধ ঘন্টা 40 মিনিট পরে। সেখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করব, কারণ মার্গারেটস ডেক থেকেও কিন্তু ইকুয়ালি বিউটিফুল এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা ক্রস করছি কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন। এখানের উচ্চতা 4864 ফিট। সব থেকে জমজমাট একটা জনবসতি এই দার্জিলিং যাওয়ার পথে। আমরা এখানে ছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে। যারা এই ভিডিওটা দেখেছেন তারা জানেন। ব্রেকফাস্ট করার জন্য আমরা এবার থামলাম হচ্ছে মার্গারেটস ডেকে। এখানের এনভায়রনমেন্টটাই অপূর্ব। জানি না জায়গা পাবো কিনা, আজকে প্রচুর গাড়ি এসছে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রেন্স, আর ঢুকে এই অংশটা ভীষণ সুন্দর, পুরো গার্ডেনিং করা। সামনে গাড়ি রাখবার মতো জায়গা আছে। এই জায়গাটা থেকে ভিউটা দেখুন শুধু, কি অপূর্ব, অ্যামেজিং। এখান থেকে শুধু চা বাগান আর সবুজ। ভিতরে বসবার জায়গা, বাবা বসে গেছে অলরেডি। আমি একটু ছবি তুলে নিই। এই হচ্ছে আমাদের বসবার জায়গা। আমরা ইচ্ছে করে আউটার সেকশনটায় বসলাম, কারণ ওটা বেশি সুন্দর। আর ভিতরে গোটা মেনুটা দেওয়া আছে। এখানে এখন ফার্স্ট ফ্লাশ, যেটা চিনি ছাড়া, দুধ ছাড়া, সেটা সিঙ্গেল পটে 2 কাপ হবে 350 টাকা। আর এখানে স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ 250 করে, আর ভেজ স্যান্ডউইচগুলো 200 টাকা করে। এখানে খাবারের দাম বেশ বেশি, কিন্তু এই পরিবেশের জন্যই বেশিরভাগ লোক আসে। এই হচ্ছে আমাদের চা। যেরকম বলছিলাম, এই পটে যে চা দেয় তাতে দুজনের হবে, 2 কাপ হবে। আর দেখুন চায়ের ছাঁকনি থেকে শুরু করে এরকম লিকার চা ওনারা দিয়ে গেছেন। চিনি আলাদা, দুধ নেই। এই হচ্ছে ফার্স্ট ফ্লাশ দার্জিলিংয়ের। আর এই আমরা যে টেবিলে বসেছি সেখান থেকে ভিউটা দেখুন আশপাশের। চা এসেই গেছিল, আর এবার এসছে হচ্ছে আমার চিকেন স্যান্ডউইচ। এতে আছে মোটামুটি 2টো স্লাইস, খুব বেশি কিন্তু কিছু নেই। সস দিয়ে সার্ভ করেছে, এটার দাম 250 টাকা। মার্গারেটস ডেকে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এবার রওনা হলাম সরাসরি দার্জিলিং যাব। আর স্টপ নেই, আরো 1 ঘন্টা 10-15 মিনিট মতো নেবে। আর এই মার্গারেটস ডেকটা টুংটা ক্রস করলেই কিলোমিটার 4 আগেই আপনাদের চোখে পড়বে। সামনে সোনাদা, ঘুম, বাতাসিয়া লুপ ক্রস করে আমরা দার্জিলিং পৌঁছবো। আজকে লাকিলি সেরকম খুব একটা যে ট্রাফিক ছিল তা নয়। যদি আমরা একটাও ব্রেক না নিতাম
হয়তো 2.5 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতাম। আর আজকে এক ফোঁটা রোদ নেই, গরম তো নেই। আর এখন যখন আমি কথা বলছি, আমি ধরুন দার্জিলিং থেকে 1 ঘন্টা দূরে, তাও এখানেও কিন্তু 17-18 ডিগ্রি মতো টেম্পারেচার। আজকে যেটা ডে টেম্পারেচার দার্জিলিংয়ে ম্যাক্সিমামই উঠছে 15 থেকে 16। রাত্রিরে কিন্তু ভালো ঠান্ডা থাকবে। আমি যেটুকু ওয়েদারে দেখছিলাম অন্তত 9 থেকে 10 ডিগ্রিতে তো নামার কথা আছেই আজকে, লেটস সি। আর হালকা বৃষ্টির পূর্বাভাস আছে দার্জিলিংয়ে আজকে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে সোনাদা। এই দেখুন সোনাদার স্টেশন, আর তাকে ঘিরে রেলওয়ে ট্র্যাকের আশপাশের মার্কেট। আজকে সমস্ত রাস্তাঘাটই খালি, মার্কেটেও বিশেষ ভিড় নেই। দেখুন আমরা পৌঁছে গেছি জোর বাংলোর সিগন্যালে। ডান দিকে ভেঙে গেল সিকিম এবং কালিম্পং এর রাস্তা। আমরা সোজা অগ্রসর হচ্ছি ঘুমের দিকে। আর আমরা ছেড়ে চলে যাচ্ছি বাতাসিয়া লুপকে পিছনে। কালকে সাইট সিইং করতে আসবো যখন, সমস্ত কিছুই দেখা হবে। আর এই সেই বিখ্যাত সান্টা বান্টা ধাবা। এই যে প্রায় দার্জিলিং পৌঁছে গেছি। এবার মজা হচ্ছে, আমি এবার যে হোটেলটিতে উঠছি, হোটেল অলিভ বলে, সেটা ঠিক একদম গ্লেনারিজের ঠিক উল্টো দিকে। এবার আপনারা সবাই জানেন ওই রুটে তো আর গাড়ি চলে না, মানে এমার্জেন্সি না হলে ওখানে কোনো গাড়ি উঠতে অ্যালাউ করে না। তো আমরা সেটাই চিন্তায় ছিলাম যে এরকম না হয় যে আমাদের কেভেন্টার্সের ওই চকটায় নেমে গিয়ে লাগেজ টেনে উঠতে হয়। তবে যেটা শুনলাম যে পিছনের দিক থেকেও কিন্তু হোটেলটিতে এন্ট্রি আছে, যেটা প্ল্যান্টার্স হসপিটাল ও প্ল্যান্টার্স ক্লাবের ওই যে এরিয়া, কোথা দিয়ে ঢুকছি দেখাবো, কিন্তু ওই দিক থেকেও যাওয়া যায়। তো সেটা আমাদের ক্ষেত্রে একটা বেনিফিট, আমাদের লাগেজটা টানতে হবে না, এটা একটা সুবিধের জায়গা। এই দেখুন শেষমেশ অবশেষে দার্জিলিং পৌঁছলাম। এই জাম্বালা রিট্রিট অ্যান্ড স্পাকে পাশে রেখে এই হচ্ছে দার্জিলিং এর লোকো শেড অ্যান্ড টয় ট্রেন স্টেশন। জয় রাইডের ভিড় দেখুন আজকে। একটা কোনো জয় রাইডের টিকিট নেই। যে কটা সকাল থেকে সেই রাইড শুরু হয় 9:35 থেকে একদম বিকেলের 3:35 অবধি, সমস্ত কটার কিন্তু এখন টিকিট ওয়েট লিস্টে যাচ্ছে। এটাই হচ্ছে এখন এখানের জয় রাইডের ক্রেজ। আর এই দেখুন, এই সম্ভবত 1:35 এই জয় রাইড এখন এটা ছাড়বে। এটা ডিজেল ইঞ্জিনটা, লোকজন উঠে গেছে, বসেও গেছে অলরেডি। এই হচ্ছে দার্জিলিং এর এখন টয় ট্রেন স্টেশন। পৌঁছে গেছি হোটেলের একদম কাছে। লুনার আর কুঙ্গাকে ছেড়ে আমরা এগোচ্ছি। এই দেখুন কেভেন্টার্সকে বাঁদিকে ফেলে আমরা এই পিছন দিক দিয়ে উঠছি। এই হচ্ছে কেভেন্টার্স। আমরা সোজা যদি যেতাম তাহলে গ্লেনারিজের যেহেতু উল্টো দিকেই হোটেল, অসুবিধা হতো না, বাট এখন কিন্তু আমরা এইখানে আছি। আমরা পৌঁছে গেছি হোটেলের লবিতে। আমরা কিন্তু ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, পরে আপনাদের গ্লেনারিজের দিকের এন্ট্রিটা দেখাবো। এদিকটা দিয়ে একদম প্ল্যান্টার্স হসপিটালের পাশ দিয়েই এন্ট্রি। গাড়ি কিন্তু একদম এই দরজাটা অবধি এলো। এই হচ্ছে আমাদের এন্ট্রির জায়গা। পৌঁছে গেছি দার্জিলিং এ। আর এবার আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে গ্লেনারিস। আপনি ঠিক রাস্তার উল্টো দিকে তাকাবেন, এই কেএফসি, আর কেএফসির ওপরেই হচ্ছে এই হোটেল অলিভ যেখানে আমরা আছি। এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু হোটেলে কানেক্ট হয়ে যায়। বুঝতে পারছেন লোকেশনটা? এই পাশে দাস স্টুডিও, গ্লেনারিস, দুপা হাঁটলেই হচ্ছে সামনে কেভেন্টার্স, আর তাকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে এই নতুন হোটেলটি অলিভ বাই তেজ হোটেলস অ্যান্ড রিসর্টস। চলুন ভিতরটা দেখাই।
আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে, তাই আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থাপনা নেই। আর ভিতর দিয়ে এই দেখুন KFC-তে পৌঁছে যাওয়া যাচ্ছে। এখানে তো খেয়ে দেই সময় কেটে যাবে। আর আরেকটা ফ্লোর ওপরে যদি যান, এখানে কিন্তু হচ্ছে এই অলিভ হোটেল অ্যান্ড রিসর্টস। এনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা কাঞ্চনজঙ্ঘা ফেসিং এবং গ্লেনারিস ফেসিং রুমটা নিয়েছি। এই হচ্ছে রিসেপশনের এরিয়াটা। আমরা এই দিক দিয়ে এলাম, এখান দিয়ে গাড়ির এন্ট্রি আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এই লবির শেষ মাথাটায় গাড়ি রাখতে পারেন। এখান থেকে এসে আপনাদের এই রিসেপশনে এন্ট্রি। এখানে হচ্ছে রিসেপশনের ফর্মালিটিস, বসার জায়গা। আর দেখুন এই জায়গাটা থেকে কিন্তু সারাক্ষণ গ্লেনারিস দেখা যাবে। কি অপূর্ব দেখুন, মল রোডটা কনস্ট্যান্ট এনজয় করতে পারবেন। এই গ্লেনারিজের স্টোর জমজমাট একদম জায়গা। আর সবথেকে সুবিধা হচ্ছে এই নিচে নেমে গেলেই হচ্ছে গাড়ির স্ট্যান্ড, ATM, সমস্ত কিছু এখানে। আর এদিকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের আরেকটা ফ্লোর ওপরে উঠে রুম। এখান থেকে ভিজিবিলিটিটা আরো পরিষ্কার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ভালো দেখা যাবে। চলুন রুমটা কিরম একবার দেখাই আপনাদের। আচ্ছা, অলিভ হোটেলসে আমাদের এই গ্লেনারিজ আর কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুমটা কিরম সেটা একটু দেখাই। ঘরটা এইখান দিয়ে এন্ট্রি। এখানে যে খুব বেশি জায়গা আছে ঘরটায় সেটা কিন্তু নয়, আগে বলেই দিচ্ছি। ঘরগুলো ছোটোর ওপর, বুঝতেই পারছেন, এরকম প্রাইম লোকেশনে বিশাল বড় জায়গা নিয়ে প্রপার্টি তো হয় না। তাও এটা ওনাদের সব থেকে বড় রুম আর কি। ঢুকে এখানে একটা মোটামুটি কিং সাইজের বেড, দুজন বড় মানুষ অনায়াসে থাকতে পারবেন। আর দুদিকে দুটো সাইড টেবিল আছে, অ্যালং উইথ অ্যাম্পল অ্যামাউন্ট অফ চার্জিং পোর্টস, যেটা খুব দরকার কারণ আমাদের সঙ্গে প্রচুর গ্যাজেটস থাকে। এদিকে একটা স্মার্ট টিভি আছে স্যামসাং এর, সেট টপ বক্স সমেত। এই দিকটা হচ্ছে একটা অ্যাডেড এরিয়া মতো। এখানে লাগেজ রাখবার জায়গা, একটা বড় আয়না, যেখানে আমাকে দেখতে পাচ্ছেন। আমরা এটা পুরো লাগেজ রেখে ব্যবহার করেছি, আমাদেরও প্রচুর লাগেজ হয়েছে। এদিকে ইলেকট্রিক কেটলি আছে। আর কিছু কিছু কমপ্লিমেন্টারি জিনিস ওনারা দিয়েছেন, যেরকম জলের বোতল, চা কফি বানানোর সরঞ্জাম, লেস, কুরকুরে, চকলেট, হ্যাপি ফিজ, এগুলো কিন্তু এই রুমের ট্যারিফের মধ্যেই ধরা। এখানে এটা বলতে পারেন এটা ওয়ার্ক ডেস্কের মতো, বসে কাজ টাজ করা যায়। আর আমরা আসার পরে ওনারা কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের অফার করেছে। মেল জিনিসটা পরে দেখাচ্ছি। রুমটার এই অংশটা কিছুটা এরকম, এইদিকে যেরকম মারাজ দিকটা আছে দেখছেন, অনেকটাই বেশ বড় সড়ো পরিষ্কার। আর তারপরে আপনাদের নিয়ে যাই টয়লেটটা। টয়লেটটাও কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার। গিজার আছে, একদম স্যানিটাইজ করা ওয়েস্টার্ন টয়লেট। প্রচুর টাওয়েলস দিয়েছেন ওনারা, ফ্রেশ হাত ধোয়ার জায়গা, যেরকম একটা ভালো জায়গা এক্সপেক্ট করা যায় সমস্ত কিছুই আছে ইন টার্মস অফ দ্য টয়লেট অ্যামিনিটিস। আর এবার মূল যে কারণের জন্য এই ঘরটা নেওয়া, মা বাবা যে দাঁড়িয়ে আছে, এখান থেকে বেরোলেই জানলা দিয়ে আমরা সারাক্ষণ দেখুন গ্লেনারিসকে চোখের সামনে দেখতে পাচ্ছি। এই পাশেই দাস স্টুডিওস, আর এইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ অন আ ক্লিয়ার ডে। এবার আমরা শিওর আমাদের এই যে ট্রিপ হচ্ছে 2-3 দিন আগামী, কাঞ্চনজঙ্ঘা দেখবার খুব একটা সুযোগ কিছু নেই, কারণ আকাশ পুরোই মেঘলা। তবে যারা এই রুমে থাকবেন একদম এই জায়গাটা থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর নিচে এই মল রোড সোজা চলে যাচ্ছে একদম ভানুভক্তের স্ট্যাচুর দিকে, মূল গোল্ডেন টিপসের দোকানগুলোর দিকে। আর এই দিকে হচ্ছে কেভেন্টার্স। কি ভালো লোকেশন দেখতে পাচ্ছেন, মানে সারা দার্জিলিং এর থেকে প্রাইম লোকেশন আর কিছু আছে বলে আমার জানা নেই। আর যেটা ভয় পাচ্ছিলাম যে নিচে তো এখানে গাড়ি আসে না, যেরকম দেখালাম ব্যাকডোর দিয়ে এন্ট্রিটাও কিন্তু পসিবল। প্রশ্ন থাকে যে দার্জিলিং এর ওয়েদার কেমন। আমি তো এই ধরুন আজকে মে মাসের 8 তারিখ এসেছি, মেয়ের ফার্স্ট উইক। দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলছে। আমি ম্যাক্সিমাম 44-45 ডিগ্রি অবধিও দেখে ফেলেছি লাস্ট 7-8 দিনে কলকাতায়। তো এখানে এখন যখন আমরা দার্জিলিংয়ে বসে আছি এই দুপুরবেলা, ধরুন এখন অ্যাপ্রক্সিমেটলি দুপুর 3টে বাজে, এখন কিন্তু বাইরের তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি মতো। জ্যাকেট পরতে হচ্ছে, ভালো ঠান্ডা আছে, হালকা জ্যাকেটে হবে না। যারা এই গল্পগুলো দিচ্ছে যে সকালবেলা হালকা জ্যাকেট পরেও চলে যাচ্ছে, একেবারেই নয়। বাইরে তো বেশ ঠান্ডা, রুমের মধ্যেও জ্যাকেট টুপি পরে থাকলে আরাম হচ্ছে। আর রাত্রিরে তো এখানে যেহেতু একটা বৃষ্টির পূর্বাভাস আছে, তো এখানে টেম্পারেচার আরও কমবে, হয়তো 9-10 ডিগ্রিতেও এসে দাঁড়াতে পারে। আর এখন আমরা যে আছি, আমাদের উচ্চতা হচ্ছে প্রায় 2125 মিটার, অল্টিমিটার সেটাই শো করছে। আমরা আজকে দিনের যাত্রা শুরু করেছিলাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই যখন সকালে দেখালাম শিলিগুড়ির কাছে 100 মিটারের কাছাকাছি ছিলাম।
এতটা গেইন হয়েছে, প্রায় 2000 মিটার কিন্তু আমরা গেইন করেছি অল্টিটিউড। একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে এখানে যেরকম রুম আছে দুজন কাপেল এলে বা ফ্যামিলি নিয়ে থাকার জন্য, এনাদের কিন্তু ট্রিপল বেড, ডাবল বেড বিভিন্ন ক্যাটাগরি আছে। যদি অন্য কোনো ঘর খালি থাকে পরে ঘুরিয়ে দেখাবো আগামী দিনে। তবে এখানে কিন্তু যেটা সব থেকে ভালো ব্যাপার, এনারা ডরমিটারির ব্যবস্থা করেছেন। আমি প্রথমে এই ট্রিপটা হয়তো একাই করবো ভেবেছিলাম, তো তখন আমি ভেবেছিলাম যে আমি এনাদের ডরমিটারিতে উঠবো। ডরমিটারিতে কি 1000, 1200, 1500 এইরকম রেটে যারা সোলো ট্রাভেলার আসছেন, এরকম প্রাইম লোকেশনে থাকতে চান, এর থেকে ভালো কি আছে বলুন? খুব খুব ভালো একটা ডিল। কিন্তু দার্জিলিংয়ে ডরমিটারি খুব কম জায়গাতেই আছে, আর এরকম প্রাইম লোকেশনে তো ভাবাই যায় না। তো আপনারা ওটাও মাথায় রাখতে পারেন, যদি সোলো ট্রাভেল কেউ করবেন ভাবেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু বি ইন। আচ্ছা, আপনাদের এই রুমটার বুকিং প্রসেসের ব্যাপারটা বলে দিই। আমি যখন কথা বলছি নিচে দেখবেন একটা নাম্বার ফ্ল্যাশ করছে, সেখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করতে পারেন। এটা ওনাদের সব থেকে ভালো ক্যাটাগরির রুম। আমরা যেহেতু 3 জন বড় মানুষ আছি, বলেই দিই এই খাটে কিন্তু 3 জন বড় মানুষ শুতে পারবেন না, 2 জন বড় মানুষ, একটা বাচ্চা হবে। তবে আমার জন্য একটা এক্সট্রা কট ওনারা রাত্রিরে প্রোভাইড করবে। যেহেতু রুমের আয়তন খুব একটা বড় না, যেরকম শুরুতেই বললাম, তাই সকাল থেকে আমরা কটটা পাতিয়ে রাখছি না, রাত্রিরে শোয়ার আগে কটটা পাতিয়ে নেব। এবং মনে প্রশ্ন যাচ্ছে যে এই ঘরগুলো কত টাকা দিয়ে বুক করেছি। রাফলি আমরা এই মে মাস 2024-এ যখন এসেছি, খানিক বার্গেনিং করার পরে ব্রেকফাস্ট ছাড়াই কিন্তু আমাদের এই ঘরগুলো 2 দিন পড়ছে 12,000 টাকা। 3 জন বড় মানুষ এই মে মাসে কিন্তু অন্য সব জায়গায় যে কটা ভালো হোটেল আছে 6 থেকে 8,000 টাকার নিচে কোথাওই নেই ট্যারিফ। তো আমাদের এই লোকেশনটা ভালো লেগেছিল এবং আগের বার এসে দেখা ছিল বলে আর কোনো ডান্দিক বান্দিক ভাবিনি, এটাই নিয়েছি। এনাদের কিন্তু 4.5, 5, 5.5 এর মধ্যে আরও ব্যাক সাইডের যে রুম সেগুলোও আছে। কথা বলে নেবেন, রেট তো জানেন সিজন টু সিজন আলাদা হতে থাকে। কখনো কখনো যদি খুব পিক সিজন চলে তখন এগুলো 7,500-8,000 টাকায়ও যদি ঘরগুলো বিক্রি হয় আমি অবাক হব না। আপনাদের যদি মনে হয় যে এই হোটেলটা ভ্যালিউ ফর মানি মনে হয়েছে, বা এখানের লোকেশন বা এই ওভারঅল যে সুবিধাটা একদম মল রোডের ওপর থাকার যে সুবিধা সেটা চান, তাহলে ভেবে দেখতে পারেন। তবে এখানে এই মল রোডকে ঘিরে প্রচুর ভালো ভালো হোটেল আছে। আমার নিজেরই লুনার, ডেকেলিং, মাস্কাটেল, স্প্রিংবার্ন, এরকম আরও নানান হোটেলের ওপর ভিডিও আছে, সেগুলোয় থাকলেও কোনো অসুবিধা নেই। সবকটাই পায়ে হাঁটা দূরত্বে একদম মল রোড অ্যাক্সেস করা যায়। যাই হোক, এটা ছিল ওভারঅল হোটেলের ব্যাপারে তথ্য। এসে উঠেছি হচ্ছে এখানে রুম নাম্বার 201-এ। আপনারা অনেকেই বলেন যে হোটেল তো বুঝলাম, কিন্তু রুম নাম্বারটা বলে দিলে সুবিধা হয়, তাই বলে রাখলাম। যদি এই সেম রুমটা আপনারা চান তাহলে যখন বুকিং করবেন বলবেন 201-এর কত ট্যারিফ পড়বে বা 201 কততে দিতে পারবেন, তাহলে একদম যা দেখাচ্ছি সেটাই পাবেন। দেখুন লোকেশনগতভাবে কত সুবিধে, খাবার দাবারের কত অপশন। গ্লেনারিস তো ঠিক আছে, যারা খেতে চান খেলেন, তার বাদে একদম হোটেলটার নিচেই হচ্ছে টি জাংশন, এদিকে KFC আর এদিকে টেস্টি বাইটস আছে। আমার মা বাবাও যেরকম পিওর ভেজ খাবার পছন্দ করেন, তো ওনারা খুব বেনিফিটেড হবেন এখানটা থেকে। আর এনাদের অলিভের যেটা ইনহাউস রেস্তোরাঁ, সেখানেও কিন্তু পিওর ভেজ খাবার সার্ভড হয়। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট প্লেস টু স্টে। আর এই আমরা হাঁটা শুরু করছি, চলুন মল রোডের দিকে। দেখুন ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। যতবার আসি ততবার একই রকম ভালোটা লাগে। আর এই দেখুন আমাদের হোটেলের ঠিক পাশেই লাগোয়া হচ্ছে গোল্ডেন টিপসের বড় আউটলেট। এখান থেকে কিন্তু আপনারা চার কেনাকাটি করে নিতে পারেন যারা সেটার খোঁজে আসছেন। আর প্রচুর উলেন গার্মেন্টস বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন আর একটা নতুন দেখছি মোমোসও খুলেছে। এগুলো সব পাল্টে পাল্টে গেছে, এই গোটা বিল্ডিংটা কিন্তু নতুন লাগছে, আগের বার এসেও দেখিনি। এখানে কি কোনো হোটেল খুলেছে নাকি ভগবান জানে, মুগলে আজম বলে। থেকে বোধহয় ঠিক 1.5 থেকে 2 মিনিট হাঁটলাম আর এই পৌঁছে গেলাম চৌরাস্তার কাছে। আর খানিক দূর গেলেই হচ্ছে ভানুভক্ত স্ট্যাচু, আর এখানে হচ্ছে সেই বিখ্যাত পাইন রিজ হোটেল। আর এখানে আবার দেখছে একটা নতুন দোকান, চা স্টোর বলে, ইস্টার্ন আর্টস। পরপর পরপর এদিকে সব দোকানপালা। আর আজকে দেখুন কম্প্যারিটিভলি যেহেতু এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে গেছে, এখন টুরিস্টের চাপটা কম। আমি লাস্ট 1 মাস ধরে দেখছিলাম দার্জিলিংয়ে পা ফেলার জায়গা ছিল না, এখন কিন্তু ব্যাপারটা সেরম নেই, এখন বেশ হালকাই লাগছে ভিড়টা। ভিডিওর দৈর্ঘ্যর কথা মাথায় রেখে আজকের এই প্রথম পর্বকে এখানেই শেষ করলাম। আশা করি কিছুটা তথ্য পেলেন এবং ভবিষ্যতের দিনে যারা দার্জিলিং আসবেন তারা উপকৃত হবেন। আজকের ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে এবং কোনোভাবে হেল্প হন, তাহলে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা শেষ করবার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যা যা বলার বাকি থাকলো তা নিয়ে আসছি দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সি ইউ সুন উইথ আ নিউ ব্লগ।